পৃথিবী আজ বড় অশান্ত। যেদিকেই তাকাই চোখে পড়ে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ আর ঘৃণার ছবি। এই অশান্ত সময়ে পিভিবি স্টুডিও চেষ্টা করেছে ভালোবাসার একটি ছোট্ট জানলা খুলতে, যদি একটু হলেও এই অস্থির মনকে শান্ত করা যায়। গত ফেব্রুয়ারি মাস থেকে পিভিবি স্টুডিও শুরু করেছিল একটি বিশেষ উদ্যোগ। যাদের হাতে গড়ে উঠবে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেমের গল্প লিখতে। প্রেমহীনতার এই সময়ে যদি একটি গল্প লিখে বা শুনে একজন মানুষও ভালোবাসার বারান্দায় এসে হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক। এই গল্পগুলোর লেখা, নাট্যরূপ, কণ্ঠাভিনয় এবং নির্মাণ সবটাই করেছে কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এই প্রতিযোগিতায় এমন অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন যারা আগে কখনো গল্প লেখেননি, আবার অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাই আমরা শুধু গল্পের মান বা অভিনয়ের দক্ষতা দিয়ে এই উদ্যোগকে বিচার করতে চাই না। আমরা দেখতে চাই এই গল্পগুলো কত মানুষের হৃদয় ছুঁতে পারে, কত মানুষ ভালোবাসার বারান্দায় এসে তাদের ভালোবাসা জানিয়ে যান লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আজকের গল্প শত্রু না মানুষ, লিখেছেন হেরম্বচন্দ্র কলেজের ছাত্র অরিত্র সাহা। পাহাড়ি সীমান্ত, পাথুরে খাজে রাতের অন্ধকার আরও ঘন। ঠান্ডা এতটাই যে নিঃশ্বাস নিলে ধোঁয়ার মতো বেরোচ্ছে। দূরে গোলাগুলির শব্দ মাঝে মধ্যে ভেসে আসছে। অভিরূপ মাটিতে পড়ে আছে, শরীরের ডান দিকটা রক্তে ভিজে গেছে। হাত দিয়ে ক্ষতটা চেপে ধরছে, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না। সে নিজেই বিড়বিড় করে, উফ, বেঁচে আছি নাকি এটা পরকাল। সে নিজের ক্ষতবিক্ষত কাঁধটা চেপে ধরে। ব্যথায় মুখ বিকৃত হয়ে যায়। তার আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অভিরূপ বলে, না, মরিনি এখনো, মরলে এত ব্যথা লাগতো না। হঠাৎ অভিরূপের হাত গিয়ে লাগে কোমরের পাশে বাঁধা ছোট্ট একটা কাপড়ের পুটুলিতে। অভিরূপ সেটাকে শক্ত করে ধরে। তিথি, পুতুলের ভিতরে একটা ছোট্ট কাপড়ের পুতুল তিথি নিজের হাতে বানিয়ে বাবাকে দিয়েছিল। মুখে হালকা হাসি আসে, আবার মিলিয়েও যায়। হঠাৎ ঝোপের আড়ালে শুকনো পাতার মর্মর শব্দ। অভিরূপের চোখ মুহূর্তে সতর্ক হয়ে ওঠে। প্রশিক্ষিত সৈনিকের প্রবৃত্তি কাজ করে ওঠে। কাঁপা কাঁপা হাতে সার্ভিস রিভলভারটা তুলে ধরে। কে? সামনে আয়, গুলি করব কিন্তু। একটু থেমে যায় শব্দটা। তারপর ধীরে ধীরে আড়াল থেকে বেরিয়ে আসে এক ছায়ামূর্তি। চাঁদের ক্ষীণ আলোয় ভেসে ওঠে ইউনিফর্ম, শত্রু দেশে। তার হাতেও রাইফেল, চোখে অদ্ভুত স্থিরতা। দুজনেই দুজনের দিকে তাকিয়ে। দুই দেশের সীমান্ত, দুই জীবনের শিক্ষা, দুই ভিন্ন পরিচয় এক মুহূর্তে মুখোমুখি। মৃত্যু এখন মাত্র এক আঙুলের চাপ। সে বলে ওঠে, আমি রেহান, হাত ওপরে করো, না হলে গুলি করে দেবো। অভিরূপ বলে, কর, সাহস থাকলে করে দেখা, আমিও বন্দুক চালাতে জানি। রেহানের চোখ হঠাৎ পড়ে অভিরূপের কোমরের পুতুলটার দিকে। সে থেমে যায়। এটা তোর দরকার কি? গুলি কর। রেহান চুপ করে তাকিয়ে থাকে পুতুলের দিকে। তার চোখে ভেসে ওঠে নিজের মেয়ে আয়েশার মুখ। আব্বু, এটা রাখো, তুমি গেলে এটা তোমার সাথে থাকবে। আঙুলটা ট্রিগার থেকে সরাও, তোমার হাত কাঁপছে। তুই আমায় শেখাবি? এক পা এগোলেই শেষ করে দেবো। করো, হয়তো মুক্তি পাবে। অভিরূপ গুলি চালাতে গিয়ে থেমে যায়। তার হাত কাঁপছে, চোখ ঝাপসা। রিভলভারটা একটু নিচে নেমে আসে। পারছি না। সে ধপ করে বসে পড়ে। রেহান ধীরে বন্দুক নামায়। তুমি অনেক রক্ত হারিয়েছ, গুলি করছো না কেন? সুযোগ তোর, শেষ করে দে। সব সুযোগ মারার জন্য হয় না, কারণ কেউ তোমার জন্য অপেক্ষা করছে। ধরে নাও আজ ওর জন্যই তোমাকে মারলাম না। রেহান ব্যাগ থেকে ফার্স্ট এড কিট বের করে এবং অভিরূপের হাতে ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। তুই কি পাগল? হয়তো, কিন্তু একটা বাবাকে মেরে আমি হিরো হতে পারবো না। তোমার নাম কি? অভিরূপ। আমি রেহান। কেন করছিস? কারণ তুমি এখন শত্রু নও, তুমি শুধু একজন মানুষ। তার চেয়েও বেশি তুমি একজন বাবা। পুতুলটা নিশ্চয়ই তোমার মেয়ের। ওর নাম কি? তিথি।
রেহান বলে, আমার আয়েশারও এমন পুতুল বানাতো। বানাতো মানে? রেহান বলে, ও আর নেই। 2 বছর আগে বর্ডারের কাছেই একটা বিস্ফোরণ হয়েছিল। আমি ডিউটিতে ছিলাম। ও আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমি ফিরতে পারিনি। আমি দুঃখিত। দুঃখিত বলার কিছু নেই। যুদ্ধ কারো কাছ থেকে কিছু না কিছু কেড়ে নেয়, আমার থেকে আমার মেয়েটাকে। সে পুতুলটার দিকে তাকায় এবং বলে, জানো, ঠিক এই রকম একটা পুতুল বানিয়েছিল। ও বলেছিল, আব্বু, এটা রাখলে আমি সবসময় তোমার সাথে থাকবো। তাই আজ আরেকটা পুতুল দেখে আমি আরেকটা বাবাকে মারতে পারলাম না। আমরা এত আলাদা নই। আমরা কখনোই আলাদা ছিলাম না। শুধু কেউ কেউ সব হারিয়ে বুঝতে পারে। আমরা কেন লড়ছি রেহান? কারণ আমাদের তাই শেখানো হয়েছে। কিন্তু আমরা তো একই রকম। হ্যাঁ, শুধু ইউনিফর্ম আলাদা। গভীর রাত, পাহাড়ি সীমান্ত, চারদিকে কুয়াশা আর অন্ধকার। দুটো টর্চের আলো এদিক থেকে ওদিক ঘুরছে। বুটের শব্দ ক্রমশ কাছে আসছে। রেহান বলে, ওঠো, সময় নেই। বুটের শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে ওরা এদিকেই আসছে। অভিরূপ বলে, পারবো না, শরীরটা আর উঠছে না। তোমাকে পারতেই হবে, নাহলে ও অপেক্ষা করে যাবে। তুই কেন এত করছিস? রেহান এক মুহূর্তও না ভেবে তাকে কাঁধে তুলে নেয়। অভিরূপ বলে, আরে তুই পারবি তো? রেহান বলে, আমার কাঁধে এর চেয়েও ভারী বোঝা আছে। সে হাঁটতে শুরু করে। পাথরের রাস্তা, পা ফসকে যাচ্ছে, কুয়াশা ঘন হচ্ছে। প্রতিটা পা ফেলার সাথে সাথে রেহানের শ্বাস ভারী হয়ে উঠছে। অভিরূপ বলে, নামিয়ে দে, তুই নিজেও মরবি। চুপ করে থাকো, আমি কাউকে আর হারাতে চাই না। একটা খাড়া ঢাল। রেহান পা রাখে, কিন্তু পাথর সরে যায়। দুজনেই প্রায় পড়ে যাচ্ছিল। অভিরূপ বলে, সাবধানে। দেখলে, আমি এখনো পড়ে যাইনি, পাগল। দূরে টর্চের আলো দেখা যাচ্ছে, ওরা কাছেই। রেহান একটু ঝুঁকে যায়, যেন অভিরূপকে আড়াল করছে নিজের শরীর দিয়ে। তুই নিজেকে ঢাল বানাচ্ছিস? আজ আমার জীবনটার দাম কম, তোমারটা বেশি। কেন? কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করছে, আর আমার জন্য কেউ আর করে না। একটা ছোট্ট সমতল জায়গা দেখে রেহান হাঁটু গেড়ে বসে পড়ে, একটু বিশ্রাম নেয়। তার কাঁধ কাঁপছে। অভিরূপ সেটা লক্ষ্য করে এবং বলে, আমাকে নামিয়ে দে, আমি হামাগুড়ি দিয়ে যাব। না। কেন? রেহান মাথা নিচু করে ধীরে বলে, কারণ আমি যদি সেদিন আরেকটু জোরে দৌড়াতাম, তাহলে হয়তো ও বাঁচত। অভিরূপ কিছু বলতে পারে না। রেহান আবার হাঁটা শুরু করে, এবং এবার আরও ধীরে, কিন্তু আরও দৃঢ়ভাবে। রেহান নিজেকে বলে, আজ আর ভুল করব না। ভোরের আলো ফুটতে শুরু করেছে, তাই পাহাড়ি রাস্তায় হাঁটতেও সুবিধা হচ্ছে। রেহান বলে, দেখো, সকাল হয়ে যাচ্ছে। আমরা বাঁচবো? তুমি বাঁচবে, তুই? রেহান উত্তর দেয় না। দূরে ক্যাম্প দেখা যাচ্ছে দেখে রেহান থেমে যায়। ধীরে অভিরূপকে নামিয়ে দেয়। অভিরূপ দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখন গুলির শব্দ। অন্য সৈন্যরা এসে গেছে। রেহান ভয়ে পিছিয়ে যায়, কিন্তু রেহানের ক্যাপ্টেন নাসির তাদের দেখে ফেলেছে। সে চিৎকার করে রেহানকে বলে, রেহান, এটা কি? ও পথ হারিয়েছিল। মিথ্যে। তুই একজন শত্রুকে বাঁচাচ্ছিস। আমি একজন বাবাকে বাঁচাচ্ছি, কারণ আমার নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। তুই দেশদ্রোহী। দেশ যদি আমাকে মানুষ না হতে দেয়, তাহলে সেই পরিচয় আমার দরকার নেই। নাসির এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় এবং রেহানকে গুলি করার জন্য বন্দুক তাক করে। রেহান চিৎকার করে বলে, পালাও অভিরূপ। নাসির রেহানের মাথা লক্ষ্য করে গুলি করে দেয় এবং রেহান পড়ে যায়। অভিরূপ, রেহান বলে চিৎকার করে ওঠে। অভিরূপের সঙ্গীরা গুলির আওয়াজ পেয়ে চলে আসে এবং তাকে উদ্ধার করে নেয়, আর রেহান ওখানেই মারা যায়। এরপর অভিরূপের সঙ্গীরা তাকে সামরিক হাসপাতালে আনে। তখন অভিরূপ জ্ঞান হারিয়েছে। পরের দিন সকালে তার জ্ঞান ফেরে। তখন ভোরের আলো ধীরে ধীরে জানলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। চারদিকে জীবাণুনাশকের গন্ধ। অভিরূপ সাদা বিছানায় শুয়ে, কাঁধে ব্যান্ডেজ, চোখ আধ খোলা, মুখে ক্লান্তি, তবু তার চোখের গভীরে এক শূন্যতা। ডাক্তার বললেন ওর জ্ঞান ফিরেছে, কিন্তু ওকে সময় দিতে হবে। ডাক্তার চলে যায়, নার্স স্যালাইন ঠিক করে। অভিরূপ চোখ খুলে ছাদের দিকে তাকিয়ে থাকে। আমি বেঁচে আছি? হঠাৎ অভিরূপের শ্বাস দ্রুত হয়ে ওঠে। তার চোখে ভেসে ওঠে অন্ধকার পাহাড়, গুলির শব্দ, রেহানের মুখ। নার্স ছুটে এসে বলে, স্যার, শান্ত হন, আপনি সুস্থ আছেন। অভিরূপ হাঁপাচ্ছে, ঘামছে এবং পাগলের মতন বলছে, সে কোথায়? কে? অভিরূপ কিছু বলতে পারে না, চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন অরিন্দম ঢুকে আসে, ইউনিফর্ম পরা, মুখ গম্ভীর। কেমন আছিস? অভিরূপ তাকায়, কিন্তু কিছু বলে না। ডাক্তার বলেছে তুই ভাগ্যবান। ভাগ্যবান? হ্যাঁ, আরেকটু হলেই। কে বাঁচিয়েছে তোকে? প্রশ্নটা যেন বাতাসে ঝুলে থাকে। অভিরূপ চোখ বন্ধ করে। রেহানের মুখ ভেসে ওঠে। একজন মানুষ। শত্রু ছিল? না স্যার, শত্রু না, একজন বাবা। অরিন্দম চুপ হয়ে যায়, চেয়ার টেনে বসে পড়ে। সবটা বল। অভিরূপ ধীরে ধীরে বলতে শুরু করে।
আমি পড়েছিলাম, রক্তে ভেসে যাচ্ছিলাম, তখন সে এলো। তারপর সে আমার বন্দুক দেখলো না, আমার ইউনিফর্ম দেখলো না, সে দেখেছিল একটা পুতুল। পুতুল আমার মেয়ে দিয়েছে, তিথি। সেই পুতুলটা দেখে সে নিজের মেয়েকে মনে করলো, যে আর নেই। ঘরটা যেন আরও নিস্তব্ধ হয়ে যায়। অরিন্দম ধীরে নিঃশ্বাস ফেলে। তারপর সে আমাকে বাঁচালো, কাঁধে তুলে নিয়ে গেল নিজের জীবন দিয়ে। অরিন্দম মাথা নিচু করে বসে থাকে। আমরা যুদ্ধ করি দেশের জন্য, কিন্তু মানুষকে হারিয়ে ফেলি স্যার। অভিরূপ নিজের হাতের দিকে তাকায়, যেন এখনও রক্ত লেগে আছে। আমি শুধু বেঁচে ফিরলাম কারণ সে মারা গেল। এটা কি জেতা স্যার? সব জেতা না অভিরূপ। হঠাৎ অভিরূপ পকেটের দিকে হাত দেয়। আমার পুতুলটা? এটা? নার্স পুতুলটা এগিয়ে দেয়। অভিরূপ সেটা নিয়ে শক্ত করে ধরে, তার হাত কাঁপছে। এটা শুধু আমার না, এটা তারও। একটা ছোট্ট জিনিস কত বড় সত্যি দেখিয়ে দিয়ে গেল। স্যার বল, যদি আবার যুদ্ধ হয় আমি লড়ব, সেটাই তো আমাদের কাজ। কিন্তু এবার আমি মনে রাখবো, বন্দুকের ওপারেও একজন মানুষ থাকে। কিছু যুদ্ধ মাঠে হয়, আর কিছু যুদ্ধ হয় মানুষের ভেতরে। সেদিন একজন সৈনিক বেঁচে ফিরেছিল, কিন্তু তার ভেতরের মানুষটা নতুন করে জন্ম নিয়েছিল। কিছুদিন পর অভিরূপ বাড়ি ফেরে। তিথি দৌড়ে এসে জড়িয়ে ধরে। বাবা! অভিরূপ তাকে শক্ত করে ধরে, তার চোখে জল। রাত্রেবেলা অভিরূপ একা বসে আছে, হাতে সেই পুতুল। সে পুতুলটার দিকে তাকিয়ে থাকে, তার চোখে রেহানের মুখ, আর কানে ভেসে আসে, তোমার মেয়ে অপেক্ষা করছে। পরের দিন অভিরূপ একটা ছোট্ট কাঠের বাক্স বানাচ্ছিল। যখন তিথি এসে জিজ্ঞাসা করে, বাবা এটা কি? একটা স্মৃতি। অভিরূপ বাক্সটার ভেতর পুতুলটা রেখে দেয়, তারপর আবার বের করে নেয়। মাথা নাড়ে, না, এটা লুকিয়ে রাখার জিনিস না। অভিরূপ পরের দিন সীমান্তের কাছে একটা ছোট্ট নির্জন জায়গায় যায়। একটা পাথর। অভিরূপ সেখানে দাঁড়িয়ে, তার হাতে পুতুল। সে ধীরে সেটা পাথরের ওপর রেখে দেয়। এটা তোমার জন্য, আর তার জন্য যে আর নেই। হাওয়া বয়ে যায়, পুতুলটা একটু দুলে ওঠে। অভিরূপ স্যালুট করে। সন্ধ্যাবেলায় অভিরূপ বাড়ি ফেরে। তখন ঘরের ভেতর হালকা আলো, জানলার বাইরে সূর্য অস্ত যাচ্ছে, হালকা হাওয়া পর্দা দোলাচ্ছে। অভিরূপ মেঝেতে বসে পড়ে। তিথি মেঝেতে বালিশ পেতে শুয়ে, তার হাতে একটা রং পেন্সিল, খাতায় কিছু আঁকছে। বাবাকে দেখতে পেয়ে সে উত্তেজিত হয়ে বলে, বাবা! হ্যাঁ মা। তুমি কি হিরো? অভিরূপ একটু থেমে যায়। প্রশ্নটা যেন খুব সহজ, কিন্তু উত্তরটা নয়। কেন এমনটা মনে হলো? স্কুলে সবাই বলছিল, কারো বাবা পুলিশ, কারো বাবা আর্মি। সবাই বলে তাদের বাবা হিরো। আমি বলেছি আমার বাবাও হিরো। অভিরূপের মুখে এক অদ্ভুত ছায়া নেমে আসে। সে কিছুক্ষণ চুপ করে থাকে। তুমি হিরো না? অভিরূপ ধীরে তিথির মাথায় হাত বুলিয়ে দেয়। জানিস হিরো কাকে বলে? যে খারাপ লোকেদের মারে। অভিরূপ হালকা হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে ক্লান্তি মেশানো। সবাই তাই ভাবে, আমিও একসময় তাই ভাবতাম। তাহলে? অভিরূপ কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই রাত, রেহানের মুখ, পুতুলটা। সে বলে, কিন্তু একটা দিন আমি শিখেছি, হিরো হওয়া মানে কাউকে মারা নয়। তাহলে? হিরো সে যে কাউকে বাঁচায়। মানে ডাক্তার? হ্যাঁ, ডাক্তারও হিরো, কিন্তু শুধু ডাক্তার না। হিরো সে যে নিজের কষ্টের থেকেও অন্যের কষ্টটা বড় করে দেখে। বুঝলাম না। অভিরূপ একটু কাছে টেনে নেয় তাকে। ধর তুই খুব কাঁদছিস, আর আমি খুব ব্যথায় আছি। তবুও যদি আমি তোকে আগে হাসানোর চেষ্টা করি, তাহলে? তাহলে তুমি ভালো বাবা। আর যদি সেই মানুষটা নিজের জীবনটাই দিয়ে দেয় অন্য কাউকে বাঁচাতে? তিথি চুপ হয়ে যায়। সে হিরো? অভিরূপের চোখে জল চিকচিক করে। সে বলে, হ্যাঁ, সেই আসল হিরো। তুমি এমন কাউকে দেখেছো? অভিরূপের শ্বাস আটকে যায় এক মুহূর্তের জন্য। হ্যাঁ। কে? আমাদের দেশের? অভিরূপ কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নাড়ে, না, অন্য দেশে। শত্রু? অভিরূপ তিথি চোখের দিকে তাকায়। না, মানুষ। সে কি তোমাকে বাঁচিয়েছে? হ্যাঁ, কারণ সে জানতো তুই আমার জন্য অপেক্ষা করছিস। সে কোথায় এখন? অভিরূপ আকাশের দিকে তাকায়, যেখানে খুব ভালো মানুষরা থাকে। তিথি চুপচাপ এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবা, হ্যাঁ। আমি বড় হয়ে হিরো হব। কেমন হিরো? কাউকে মারবো না, সবাইকে বাঁচাবো। অভিরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটাই সবচেয়ে বড় সাহস। তিথি আবার খাতাটা নিয়ে আঁকতে শুরু করে। অভিরূপ তাকিয়ে থাকে। দেখো বাবা। খাতায় একটা ছবি, একটা মানুষ আরেকটা মানুষকে ধরে আছে, পাশে একটা ছোট্ট পুতুল। অভিরূপের চোখ ভিজে ওঠে। খুব সুন্দর। সেই রাতে একটা ছোট্ট পুতুল দুটো জীবনের গল্প বদলে দিয়েছিল। একজন বাবা তার হারানো মেয়েকে খুঁজে পেয়েছিল অন্যের মধ্যে, আরেকজন বাবা শিখেছিল
শত্রু বলে কিছু নেই, সীমানা মানচিত্রে থাকে, মানুষের হৃদয় না, কারণ সেখানে তো ভালোবাসা থাকে। শুনছিলেন ভালোবাসার বারান্দায়। আজকের গল্প শত্রু না মানুষ, লিখেছেন হেরম্বচন্দ্র কলেজের ছাত্র অরিত্র সাহা। আপনিও যদি একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হন এবং আপনার লেখা গল্প নিজের কণ্ঠে রেকর্ড করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নম্বর 8697983008 বা 8610573664 নম্বরে। শুনতে থাকুন ভালোবাসার বারান্দায়, ভালোবাসার গল্প।